বন্ধুরা আমরা এখন নুসা পেনিডাতে বরাবর দেখেছি আমরা সমুদ্র আর আমরা লেভেল টু বিগ মাই গুডনেস। হ্যাঁ, এই প্রথম আমরা এত উপর থেকে সমুদ্র দেখা। এই রুমটা হচ্ছে আমাদের, আর ওটা হচ্ছে পাশেরটাই হচ্ছে গিয়ে আমাদের ছেলের। এটাই হচ্ছে ডায়মন্ড বিচ। এই ভিউগুলো দেখার জন্যই এত দূর আসা। নীল সমুদ্রের মাঝখানে এখানে পড়ে যাওয়ার রিস্কটা অনেক বেশি। আমরা গাড়িটা এখানে একটু পার্ক করলাম বন্ধুরা, এখন একটু দাঁড়ালাম এই ভিউটার জন্য। গুড মর্নিং বন্ধুরা, গত 30শে নভেম্বর আমরা ঢাকা থেকে বালিতে এসে পৌঁছাই, আর 30 তারিখ পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ওই দিন আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না বা অন্য কোথাও ঘুরতে যাইনি। রাতে শুধু আমরা ডিনার করেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো আজকে বালি ইন্দোনেশিয়ার দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। বালির পাশে লুকিয়ে আছে এমন এক দ্বীপ যার প্রতিটি ফ্লিক যেন প্রকৃতির এক একটা মাস্টারপিস। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আছে ডাইনোসর আকৃতির পাহাড়, আর নিচে আছড়ে পড়ছে নীল সমুদ্রের ঢেউ। আজ আমরা যাচ্ছি নুসা পেনিডার অজানা, রোমাঞ্চকর আর স্বর্গীয় সব স্পটে। চলুন শুরু করি আমাদের অ্যাডভেঞ্চার। বন্ধুরা আমরা এখন নুসা পেনিডাতে সানোর হারবার থেকে আমরা শিপে করে আসার পর আমাদের 4টা স্পট আজকে ভিজিট করে আমরা আমাদের এখানে নাইট স্টে করব। তো অলরেডি আমরা প্রথম স্পটে যাচ্ছি, ব্রোকেন ব্রিজ। ওয়েস্ট নুসা পেনিডা এবং ইস্ট নুসা পেনিডা ঘুরবো বলে আগেই 2 দিনের জন্য ট্যাক্সি রিজার্ভ করে রেখেছিলাম। ট্যাক্সি বুকিং লিংক এবং টোটাল কত খরচ পড়লো তার ডিটেলস আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে আমরা চলে এলাম আমাদের আজকের প্রথম গন্তব্য ব্রোকেন ব্রিজে। বন্ধুরা এটা হচ্ছে ব্রোকেন ব্রিজ, যেটা দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কেমন লাগছে বলো? নীল সমুদ্র, আমি যদি একটা ক্যানেলের মতো। বরাবর দেখেছি আমরা সমুদ্র আর আমরা লেভেল। হ্যাঁ, এই প্রথম আমরা এত উপর থেকে সমুদ্র দেখা। রাইট বাবা, কেমন লাগছে? সুন্দর আছে তাই না? নুসা পেনিডা দ্বীপের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হলো এই ব্রোকেন ব্রিজ। স্থানীয় লোককাহিনীতে বলা হয় অনেক আগে এখানে একটি গ্রাম ছিল। গ্রামবাসীরা এক রহস্যময় ঘটনার কারণে দেবতাদের ক্রোধের শিকার হয় এবং এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো এলাকা ধসে সমুদ্রের নিচে তলিয়ে যায়। সে থেকে এই জায়গার নাম হয়ে যায় ব্রোকেন ব্রিজ। আজকের দিনে ব্রোকেন ব্রিজ তার প্রাকৃতিক পাথরের সেতু, নীল সমুদ্র আর বিশাল ফ্লিকের জন্য নুসা পেনিডার সবচেয়ে আইকনিক পর্যটন স্পটগুলোর একটি। বন্ধুরা আমরা একটু এখানকার কোকোনাট টেস্ট করতে যাচ্ছি, ইন্দোনেশিয়ান কোকোনাট। খুব সুন্দর একটি দোকানে এসে আমরা ঢুকলাম। ঠিক ব্রোকেন ব্রিজের পাশেই এরকম পেয়ে যাবেন অনেকগুলো কোকোনাটের দোকান। এই কোকোনাট আমরা নিলাম। প্রত্যেক গ্লাস হচ্ছে 10K রুপি, ইন্দোনেশিয়ান রুপি 10K। তার মানে আমরা 4 গ্লাস নিচ্ছি আমাদের ড্রাইভার সহ, 40K। ঠান্ডা হলে আরো ভালো লাগতো। মিষ্টি একটা। বন্ধুরা এই স্থানের প্রবেশ ফি জনপ্রতি 10,000 থেকে 25,000 ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় আসে 70 থেকে 170 টাকার মতো। এখানে প্রতিটি স্কুটার বা গাড়ির জন্য আলাদা করে পার্কিং ফি হলো 5,000 থেকে 10,000 ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় আসে 35 থেকে 70 টাকার মতো। A few moments later. বন্ধুরা আমরা চলে এলাম নুসা পেনিডার আরেকটি পয়েন্টে। এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আমার আগের ভিডিওতে বলা হয়নি। নুসা পেনিডা দ্বীপে প্রবেশ করার সময় আলাদা করে জনপ্রতি ট্যুরিজম রিট্রিবিউশন ফি বাবদ প্রায় 25,000 ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলা টাকায় আসে প্রায় 182 টাকার মতো আপনাকে দিতে হবে। এটি মূলত পুরো দ্বীপের পর্যটন রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হয়। এই ক্যালিংকি বিচে যেতে আমাদের কিছু পথ হাঁটতে হবে, যেখানে কিছু দোকানও পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস এবং স্ন্যাক্স টাইপের দোকানগুলো অ্যাভেলেবেল এখানে। এই স্থানের পার্কিং এরিয়া থেকে প্রায় 6-7 মিনিট হেঁটে
পৌঁছে গেলাম আমাদের আজকের দ্বিতীয় স্পট ক্যালিংকিং বিচ। এটি পৃথিবীর সবচেয়ে আইকনিক ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটি। উপর থেকে দেখলে মনে হয় টি রেক্স ডাইনোসরের মাথা। বিশ্বাস করুন, বাস্তবে এই জায়গাটা ভিডিওর চেয়েও হাজার গুণ সুন্দর। এই ক্যালিংকিং বিচের প্রবেশ ফি জনপ্রতি 10,000 থেকে 15,000 ইন্দোনেশিয়ান রুপি হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় আসে প্রায় 70 থেকে 110 টাকার মতো। পূর্বের ন্যায় এখানেও পার্কিং ফি সেম। A few moments later. এখন চলে এলাম দুপুর টাইম এখানে লাঞ্চ করার জন্য। এই হচ্ছে আমাদের আজকের রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করব। চলুন দেখি কি খাওয়া যায় এখানে। বন্ধুরা, দুপুর 2:30 আমরা নিলাম লাঞ্চ ব্রেক। খেয়েছিলাম নুসা পেনিডার একটি জনপ্রিয় রেস্টুরেন্টে। খরচ হয়েছিল জনপ্রতি মাত্র 430 টাকা। বিদেশে এসে এমন অ্যাফোর্ডেবল খাবার অনেস্টলি সারপ্রাইজিং। 2 hours later. ফাইনালি চলে এলাম নুসা পেনিডাতে অবস্থিত দ্য ক্লিফ জঙ্গল রিসোর্টে। আজকে রাতটা আমরা কাটাবো এখানেই, এই স্বর্গের দ্বীপে। চলুন বন্ধুরা, পুরো রিসোর্টটি এক ঝলক দেখে নিই। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমাদের ছেলের রুম। ছেলের রুমটা পরে ভিজিট করাচ্ছি। একটা মিরর আছে, ড্রেসিং টেবিল, একটা এক্সট্রা টেবিল, এটার উপরে একটা টিভি আছে, একটা মিনি বার আছে, অ্যাজ ইউজুয়াল যা থাকে, একটা ইলেকট্রিক কেটেল। এটার কম আলো না আমাদের। এই হচ্ছে গিয়ে হেয়ার ড্রায়ার, আর এটা ওয়াশরুম। এটা হচ্ছে গিজারের সুইচ। নুসা পেনিডা ভ্রমণের সময় আমরা থেকেছিলাম দ্য ক্লিফ জঙ্গল রিসোর্টে। প্রকৃতির মাঝে অবস্থিত এই সুন্দর রিসোর্টটির চারপাশে রয়েছে সবুজ জঙ্গল আর শান্ত পরিবেশ, যা পর্যটকদের জন্য একটি দারুণ রিল্যাক্সিং জায়গা। এখানে একটি রুমের ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 2,890 করে, যার সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়া রিসোর্টটির অন্যতম আকর্ষণ হলো এর সুন্দর ইনফিনিটি সুইমিং পুল, যেখান থেকে চারপাশের ট্রপিক্যাল প্রকৃতির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। স্বল্প বাজেটে আরামদায়ক থাকার জন্য নুসা পেনিডাতে এটি একটি ভালো অপশন। 2,000 years later. সারাদিন নুসা পেনিডাতে ঘোরাঘুরি করে আমাদের নুসা পেনিডাতে যে রিসোর্টে এসে পৌঁছেছি, সেখানে আমরা এসে পুরা ঘুম থেকে মাত্র উঠলাম। এখন বাজে এখানে লোকাল টাইম প্রায় 10:10, আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। মজার ব্যাপার, ডিসেম্বর মাসের আজকে কয় তারিখ? 1-2 তারিখ, 1 তারিখ। এই যে বারান্দা থেকে আপনাদের দেখাচ্ছি। নুসা পেনিডার এই সুন্দর দ্য ক্লিফ জঙ্গল রিসোর্টে পৌঁছানোর পর প্রথম রাতেই আমরা পেয়ে গেলাম মুষলধারে বৃষ্টি। চারপাশে ঘন জঙ্গল, আর তার মাঝে টিনের ছাদে বৃষ্টির টুপটাপ শব্দ। মুহূর্তটা যেন একেবারে সিনেমার দৃশ্যের মতো লাগছিল। বৃষ্টি ভেজা এই রাত আমাদের নুসা পেনিডা ভ্রমণকে করে দিয়েছিল আরও বেশি রোমাঞ্চকর আর স্মরণীয়। প্রকৃতির মাঝে এমন পরিবেশে বসে বৃষ্টি উপভোগ করার অনুভূতি সত্যি অন্যরকম। বন্ধুরা, রাতে আমরা নিজেরা টুকটাক বানিয়ে নিয়ে আসলাম। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। রাতে আমরা রিসোর্টেই নিজেরা বানিয়ে নিলাম সিম্পল ডিনার: ব্রেড টোস্ট, এগ অমলেট, জুস। ভ্রমণের আসল মজা এখানে। সিম্পল মোমেন্টস, পিওর হ্যাপিনেস। The next day. গুড মর্নিং বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ 2025 সাল, আর এখন বাজে 8:10। আমরা ব্রেকফাস্টে যাব। এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা প্রেজেন্ট থাকব। ব্রেকফাস্টের পর আমাদের গাড়ি চলে আসবে। আমরা
বেরিয়ে পড়বো এই রিসোর্ট থেকে। এই রিসোর্টে একদিনের জন্য আমরা এই রিসোর্টটি নিয়েছিলাম, এক রাতের জন্য। গতকালকে ওয়েস্টে আমরা ভিজিট করেছি, আজকে ইস্টে ভিজিট করব। এরকম ঘর ঘর করা রিসোর্টটি, তার ভিতর আমাদের এই রুম নাম্বার ছিল 10। যেহেতু ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছে, আমরা ব্রেকফাস্ট করার জন্য রেডি হচ্ছি। এদিকে আবার ছেলেকেও ডাকতে হবে। আচ্ছা, নিচ থেকে আমাদের রিসোর্টটি দেখতে ঠিক এরকম। আর ঠিক পাশের যে রুমটি, এই রুমটি হচ্ছে আমার ছেলের রুম। এদিক থেকে উঠতে হয়। তো চলে এলাম আমাদের ছেলের রুমে। আমার ছেলের রুম নাম্বার হচ্ছে 11। প্রখর ছেলের রুম থেকে ভিউ ঠিক এইরকম, খুব সুন্দর সুন্দর এরকম কিছু দেওয়া আছে, ছবি তোলা যায়। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো পাহাড়ের পাশটায় হচ্ছে গিয়ে সেই সমুদ্র। গুড মর্নিং বন্ধুরা, এই রুমটি হচ্ছে গিয়ে আমার ছেলের রুম এই রিসোর্টের। ইন্টারকমে আমাদের রুম টু এই রুমে অলরেডি কথা বলা যায়। রুমটি বেশ বড় আর অলরেডি বাঁশের কারুকাজ করা। এই যে উপরটা আপনারা দেখতে পাবেন। আমাদের রুমে যেরকম যা যা ছিল এখানে ঠিক তেমনটি আছে। একটা টিভি আছে, আর একটা মিনি বার আছে, ইলেকট্রিক কেটেল আছে, এখানে কাপড় রাখার একটা জায়গা আছে, আর এটা একটা সিঙ্ক, আর এটা হচ্ছে ওয়াশরুম। বড় সড়ো ওয়াশরুম, ব্রাশটা সব কিছু দিয়ে দেয়, সব হোটেলে যেটা করে থাকে আর কি। এই হচ্ছে টোটাল রুমটা আমার ছেলের। খুবই ভালো লাগতেছে, কারণ এইরকম রিসোর্টে এক রাত থাকাটা সত্যি খুবই শান্তি, প্রশান্তি যাই বলেন। আমাদের ঠিক রুমের পাশেই এরকম একটা বড় সুইমিং পুল, বেশ বড়। গুড মর্নিং। রাতে ঘুম কেমন হলো? সেই একটা ঘুম হয়েছে। যাক, রিসোর্টটা কেমন লাগছে? ভালো, সেটা তো খুবই সুন্দর, একদম নিরিবিলি, খুব পিসফুল একটা জায়গা। এই রুমটা হচ্ছে আমাদের, আর ওটা হচ্ছে পাশেরটাই হচ্ছে গিয়ে আমাদের ছেলের। আমাদের রিসোর্টের যে রুমগুলো, এই রিসোর্টটির রুম থেকে ক্যান্টিনটা একটু ওয়াকিং ডিস্টেন্স, সরু এই রাস্তা ধরে যেতে হয়, বেশি দূর না, এই সামনেই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অফিস রুম বা রিসেপশন, এখানে কমন টয়লেট আছে, আর এটা হচ্ছে এই যে ক্যান্টিন। গুড মর্নিং। ঠিক রিসোর্টের এই পাশটায় হচ্ছে সেই মহাসড়ক, যে সড়ক ধরে আমরা এইখান দিয়ে এসেছিলাম। এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু। আজকের এই রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, তবে আমরা আমাদের মতো ব্রেকফাস্ট সাজিয়ে নিলাম। আর খাবারের মান যদি বলি, অ্যাজ ইউজুয়াল, আহামরি তেমন কিছু নয়, তবে ঠিকঠাক। A few moments later. নুসা পেনিডাতে এক রাত 2 দিনের জন্য যে রিসোর্টটি আমরা বুক করেছিলাম, তো এখন চেক আউটের সময় আমরা এই রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। নুসা পেনিডার দ্বিতীয় দিনে আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কিছু অজানা তথ্য হয়তো আপনাদের এখান থেকে জেনে যাবেন। আজ ডিসেম্বর মাসের 2 তারিখ 2025 সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ আজ আমাদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটা স্পট। নুসা পেনিডাতে গতকালকে যে ড্রাইভার আমাদেরকে নিয়ে ঘুরিয়েছিল, উনি আজকে আমাদের সাথে আছেন। হ্যাঁ, টুডে 3টা থেকে 4টা পয়েন্ট আজকে ঘুরে অলরেডি আজকে আমরা কোটাতে চলে যাব।
নুসা পেনিডা দ্বীপের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গাড়ি ছুটে চলছে আমাদের নির্দিষ্ট 2-3টি স্পটে। ডায়মন্ড বিচ, আতু বিচ এবং 1000 আইল্যান্ড দেখার জন্য আমরা খুবই উদ্গ্রীব। বন্ধুরা, আতু বিচ এবং ডায়মন্ড বিচের কাছাকাছি চলে আসছি। দুইটা একই জায়গায় স্পট, পাশাপাশি একই রাস্তায়। তো আমাদের রিসোর্ট থেকে আসতে অলরেডি 42 মিনিটস পার হয়ে গিয়েছে। তো দেখুন সামনের ভিউটা। প্রায় চলে এলাম আমাদের আজকের প্রথম গন্তব্যে ডায়মন্ড বিচে। প্রায় 40 মিনিট ড্রাইভ করার পর আমরা এই স্থানে পৌঁছে গেলাম, ইস্ট নুসা পেনিডার আইকনিক স্পট ডায়মন্ড বিচে। আমরা চলে এলাম আমাদের আজকের প্রথম স্পটে। ফার্স্ট অফ উই আর গোয়িং টু ডায়মন্ড বিচ অর আতু বিচ? ফার্স্ট অফ ডায়মন্ড বিচ এন্ড দেন আতু বিচ? There is one gate. Oh, One of the got place, one. Atu and Daman. Oh, just near. Okay. কাউন্টারে আমাদেরকে এটা গিফট করলো। তোমাকেও দিয়েছে? তিন রকম মনে হচ্ছে, হ্যাঁ, রাইট? ওদের তো সুস্থ। দেখি বাবা তোমারটা। হ্যাঁ, এটা ম্যাগনেট কিন্তু পেছনে। বন্ধুরা, ডায়মন্ড বিচের প্রবেশ ফি জনপ্রতি 25,000 ইন্দোনেশিয়ান রুপি বা বাংলাদেশি টাকায় আসে 180 থেকে 200 টাকার মতো। অনেক সময় এই টিকিট দিয়ে পাশের আথু বিচও দেখা যায়, কারণ দুটো জায়গা একই প্রবেশ পথ থেকে অ্যাক্সেস করা যায়। এটাই ডায়মন্ড বিচ, কারণ ডায়মন্ড শেপের এই ছোট ছোট টিলাগুলোর কারণে এইটা বিচের নাম হয়েছে ডায়মন্ড বিচ। আর ঠিক আমার বাম পাশে হচ্ছে আটু বিচ। ওইটার নামলে পরে বিচটা পাওয়া যাবে। এখন আমরা অনেক উপরে আছি। তো এটাই হচ্ছে ডায়মন্ড বিচ, আর এটা হচ্ছে আটু বিচ। নুসা পেনিডা দ্বীপের পূর্ব পাশে অবস্থিত ডায়মন্ড বিচ, যা তার সাদা চোনা পাথরের ফ্লিক, নীল সমুদ্র আর ডায়মন্ডের মতো দেখতে পাথরের জন্য বিখ্যাত। আগে এই সৈকতে নামা খুবই কঠিন ছিল, কিন্তু পরে পাহাড় কেটে একটি সুন্দর সিঁড়ি তৈরি করা হয়, যার মাধ্যমে এখন পর্যটকেরা সহজেই নিচে নেমে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সাদা বালু, নীল জল আর উঁচু ফ্লিকের এই অপূর্ব দৃশ্যের জন্য ডায়মন্ড বিচ আজ নুসা পেনিডার সবচেয়ে ফটোজেনিক ও জনপ্রিয় পর্যটন স্পটগুলোর একটি। A few moments later. এখানে একটা আইসক্রিম আর হচ্ছে এরকম, আর একটা কোকের ক্যান নেওয়া হলো। কোকের ক্যান পড়লো 55K রুপি ইন্দোনেশিয়ান, আর এই আইসক্রিমটির প্রাইস পড়লো 60K রুপি। ঠিক ডায়মন্ড বিচ এবং আটু বিচের ঠিক এই স্পটটাতে আপনারা এরকম একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা ঠান্ডা পানি এবং আরও কফি, এখানে আইসক্রিম, জুস, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তবে খুবই এক্সপেন্সিভ। এই যে ডায়মন্ড বিচ ডান দিকে, এরকম আপনারা এখানে এসে দুলতে পারবেন। আমরা কোথায় উঠতেছি? আমার ফ্যামিলি আর উঠতে পারবে না খানাখন্দ রোডে, আমি উঠতেছি। এই ভিউগুলো দেখার জন্যই এত দূর আসা। আর এখানে একটু কষ্ট করতে পারবো না, এটা হলো চমৎকার একটি ভিউ। দেখুন, নীল সমুদ্রের মাঝখানে এত উপর থেকে সমুদ্র দেখা চমৎকার। কেউ সাহস করে ভুলেও বেশি ডান দিকে যাবেন না, কারণ পড়ে গেলে ভয়ঙ্কর পাথর, পানির নিচে প্রচুর পাথর। আমরা এখন নিচের দিকে নামতেছি। ঠিক আমার বাম পাশে এই যে ডায়মন্ড বিচ, আর রাস্তার অবস্থা দেখুন। এইটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে উঠেছিলাম, আবার এখান দিয়ে নেমে যাচ্ছি। এখানে উঠতে হলে আপনাকে অবশ্যই আপনার পায়ে গ্রিপওয়ালা জুতা, গ্রিপ আছে এরকম জুতা বা স্যান্ডেল পরে উঠতে হবে। আদারওয়াইজ না ওঠাটাই ভালো, কারণ এখানে পড়ে যাওয়ার রিস্কটা অনেক বেশি।
তো খুব সাবধানে উঠতে হবে, নিচের দিকে লক্ষ্য করে উঠতে হবে, প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে, কারণ চুনা পাথরের সবগুলো তো গুড়ি সুরকি যেটাকে বলে, এটাতে পা ঘুরে যেতে পারে, মচকে যেতে পারে। তো সো বি কেয়ারফুল। তো এই হচ্ছে আমাদের আজকের 2টা স্পট ভিজিট। নিচে নামলাম না কারণ অত্যধিক গরম এবং রোদের কারণে বিচ অনেক উত্তপ্ত, যে কারণে বিচে নেমে আরও তাপটা গায়ে লাগবে। আমরা উপর থেকে দেখেই চলে যাচ্ছি। আপনারা চাইলে নিচে নামতে পারেন, অনেক স্টেপ পার করে নিচে নামতে হবে। A few moments later. বন্ধুরা, আমরা ডায়মন্ড বিচ এবং আটু বিচ ভিজিট করে এখন আমাদের আজকের শেষ ভিজিট হচ্ছে 1000 আইসল্যান্ড ভিউ পয়েন্ট। তো চলুন 1000 আইসল্যান্ড ভিউ পয়েন্টে আমরা গিয়ে দেখি। আমরা তরমুজ খাচ্ছি, এখানকার লোকাল ওয়াটারমেলন, রাইট? অনেক মিষ্টি, খেয়ে দেখো। এটা হচ্ছে বন্ধুরা এন্ট্রেন্স, আমরা এখান দিয়ে যাব। আর এখানেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আমাদেরকে এরকম একটি করে ওয়াটার দেওয়া হলো। আমরা এখন যাচ্ছি 1000 আইল্যান্ড ভিউ পয়েন্ট। হ্যালো। নুসা দ্বীপের পূর্ব পাশে অবস্থিত 1000 আইল্যান্ড ভিউ পয়েন্ট। এখান থেকে দূরে সমুদ্রের মাঝে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট দ্বীপ একসাথে দেখা যায়, যার জন্যই জায়গাটির নাম হয়েছে 1000 আইল্যান্ড। উঁচু ফ্লিকের উপর থেকে নীল সমুদ্র আর সবুজ দ্বীপগুলোর এই দৃশ্য সত্যিই অসাধারণ। এখানে প্রবেশ ফি সাধারণত প্রায় 25,000 ইন্দোনেশিয়ান রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় আসে 180 থেকে 200 টাকার মতো। নুসা পেনিডার সবচেয়ে সুন্দর প্যানোরামিক ভিউগুলোর একটি উপভোগ করতে চাইলে এই 1000 আইল্যান্ড ভিউ পয়েন্ট অবশ্যই দেখার মতো একটি জায়গা। এই স্থানেও পার্কিং ফি প্রায় সেম। মোটর বাইকের জন্য 5000 ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় আসে 35 থেকে 40 টাকার মতো, আর প্রতিটি কারের জন্য 10,000 ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় আসে 70 থেকে 80 টাকার মতো। এটা হচ্ছে 1000 আইল্যান্ড, যেটা মাত্র দেখলেন। সুন্দর ভিউ। এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারাটা একটা বিশাল ব্যাপার। আপনারা আপনাদের হাতে যদি সময় থাকে এই জায়গাটাতে একটু সময় দিবেন, শান্তি পাবেন, তাই তো? হ্যাঁ, সবচেয়ে পিসফুল একটা বিচ। কাছেই রাজালিমা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকেও একই রকম সুন্দর দ্বীপগুলোর প্যানোরামিক ভিউ দেখা যায়। অনেক পর্যটক একসাথেই এই দুই জায়গা ঘুরে দেখেন। এরকম ট্রি হাউস আছে কিছু, গাছের উপর ঘর করা, এখানে আপনারা উঠে ছবি তুলতে পারবেন। আমরা নিচে নামিনি, এটার নিচে এই স্পটগুলো আছে, আপনারা চাইলে এখানে যেতে পারবেন। A few moments later. এটা হচ্ছে 1000 আইল্যান্ডের পার্কিং এরিয়া। এটা হচ্ছে আমাদের গাড়ি। হ্যাঁ, আমাদের 1000 আইল্যান্ড ভিজিট শেষ করার সাথে সাথে আমাদের নুসা পেনিডার প্রায় প্রত্যেকটা স্পট আমরা ঘুরে দেখেছি। একটা স্পট বাদে যেটাতে যাওয়া হয়নি কালকে সময়ের অভাবে, সেটা হচ্ছে কি যেন নূপুর? ক্রিস্টাল বে। ক্রিস্টাল বে। তো সরি এই জন্য, নেক্সট টাইম যদি কখনো আমরা এখানে আসি আবার, তাহলে ক্রিস্টাল বেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে এখন আমরা লাঞ্চের দিকে যাই। A few moments later. আমরা এখন লাঞ্চ ব্রেকে এসেছি। 1000 আইল্যান্ডের থেকে একটু কাছেই, প্রায় 100 থেকে 150 গজের মতো দূরত্ব। আমাদের এই রেস্টুরেন্টে এই মেনুটা ধরিয়ে দিল। এই খাবারগুলোর মধ্যে আপনি একটা ফুড, একটা ড্রিঙ্কস আর একটা হচ্ছে সালাড টাইপের এই ধরনের কিছু নিতে পারবেন।
এখানে আমাদের লাঞ্চটি কমপ্লিট করি একটি লোকাল সেট মেনু দিয়ে, যা বাংলাদেশি টাকায় খরচ পড়েছিল প্রায় 620 টাকার মতো। 1 hour later. বন্ধুরা, নুসা পেনিডাতে আমাদের ইস্ট সাইডটা ভ্রমণ কমপ্লিট করলাম। দেন আমরা লাঞ্চটাও করে নিলাম। তো এখন যাচ্ছি পোর্টে, আমরা শিপে উঠবো, দেন গো টু কোটা। ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, এটা জীবনের সেরা স্মৃতি বানানোর গল্প। আমি সঞ্জয়, আর দেখছেন সঞ্জয় সফর বিডি। কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং। এখানে বলে রাখা ভালো, বালি থেকে নুসা পেনিডাতে আমরা কিভাবে এলাম, খরচ কত পড়েছিল, নুসা পেনিডাতে এই 2 দিনের জন্য ট্যাক্সি আমরা কিভাবে বুক করেছিলাম, খরচ কত পড়েছিল ইত্যাদির সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমার লাস্ট ভিডিওতে। চাইলে আপনারা আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। A few moments later. আসো আমরা ওই যে গাছের ছায়াতে চলে যাই। এখন একটু দাঁড়ালাম এই ভিউটার জন্য। এখানে দেখেন কত চমৎকার একটা ভিউ। Stand when the ground gives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. 2000 years later. এইভাবেই শেষ হলো আমাদের নুসা পেনিডা অধ্যায়। বিগ স্পিড বোটে করে আবার ফিরে চললাম বালি। কিন্তু বিশ্বাস করুন, এই দ্বীপের সৌন্দর্য ক্যামেরায় পুরোটা ধরা সম্ভব না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।